হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইউর চ্যানেল ফিজিক্স ইটস ইউর ফ্যামিলি। আজকে থেকে আমরা এমসিকিউ সিরিজ স্টার্ট করতেছি। তোমরা যারা যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দিচ্ছ, তোমাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এমসিকিউ কোশ্চেন সলভ করা। কারণটা এমসিকিউ কোশ্চেন সলভ করলে আমাদের যে 18 নাম্বার থাকতেছে সেই 18 নাম্বার পাচ্ছি, সঙ্গে সঙ্গে আর একটাও ইম্পর্টেন্ট জিনিস, এর পরেও যে বড় কোশ্চেনগুলো থাকে, বড় কোশ্চেনের মধ্যেও প্রচুর পরিমাণ শর্ট কোশ্চেন থাকে, যেটা অ্যানালাইসিস করে দেখা গেছে। অলরেডি আমি দেখাইছি প্রতিটা ইয়ার 2022-তে মোটামুটি এমসিকিউ বা শর্ট কোশ্চেন আসছে 42 নাম্বার আউট অফ 70 নাম্বার, এবং 2023-তে দেখা গেছে 43টা কোশ্চেন আসছিল শুধুমাত্র শর্ট কোশ্চেন আউট অফ 70। তার জন্য বুঝতেই পারছো যে যদি এমসিকিউ কোশ্চেনগুলো ভালো করে সলভ করো তাহলে তোমাদের এমনি 70-এর মধ্যে 40 নাম্বার পাচ্ছ, তারপরে প্রজেক্টে 30 নাম্বার। তাহলে দেখতেই পাচ্ছ এটার পজিশন কোথায় দাঁড়াচ্ছে, মোটামুটি 70 নাম্বার তোমরা পাচ্ছ আউট অফ 100। তারপরে বড় কোশ্চেন সলভ করলে বাকিটা হচ্ছে মেজার হয়ে যাচ্ছে। সো যদিও তোমরা ভালো রেজাল্ট করতে চাও তার জন্য এমসিকিউ গুলোকে ভালো করে দেখতে লাগবে। এবং এটা এই না যে এমসিকিউ শুধুমাত্র অ্যান্সার গুলা দেখবা, এমসিকিউ কেমন করে করতে লাগে সেই প্রসেসটাও তোমাদের হচ্ছে ভালো করে জানতে লাগবে। যদি প্রসেসটা জানা থাকে তাহলে এমসিকিউ প্রথম 14টা যেমন থাকবে ওই 14টা করবা, তারপরে শর্ট কোশ্চেন যেটা থাকবে ওই শর্ট কোশ্চেন 4টা করবা, 18 নাম্বার হলো। এবং পরবর্তীতে যে 2 নাম্বারি, 3 নাম্বারি এবং 5 নাম্বারি কোশ্চেনগুলো আছে, তার মধ্যে যে 1 নাম্বারি শর্ট কোশ্চেনগুলো আছে, সেই কোশ্চেনগুলোকে যদি মেলায় নেই তাহলে আমরা দেখবো যে 40 থেকে 45 নাম্বারের মতো প্রতিবার আসে এবং আউট অফ 70 সেই আমরা 40 থেকে 45 নাম্বার আউট অফ 70 হচ্ছে পাওয়া যাবো। তারপর প্রজেক্টের নাম্বার হচ্ছে বাকিটা হচ্ছে আমাদের কি হচ্ছে অনেকটাই ক্যারি করবে। আর তারপরে যেটা ভালো রেজাল্ট করবো সেটা হচ্ছে বড় কোশ্চেনগুলো সলভ করে ভালো রেজাল্ট করবো। তার জন্য এমসিকিউ করার জন্য একটাই নিয়ম, সেটা তোমার সবার মনে রাখতে লাগবে, সেটা হচ্ছে কি এমসিকিউ বুঝে বুঝে করতে লাগবে, শুধুমাত্র অ্যান্সারের উপর ভরসা করতে লাগবে না, প্রসেসটা জানতে লাগবে, যাতে পরবর্তী বড় কোশ্চেনের মধ্যে যে এমসিকিউ গুলো থাকবে সেগুলো যাতে আমরা কি করতে পারি। ওকে, তার জন্য আমি কি করতেছি, এমসিকিউ এর সিরিজ স্টার্ট করছি। এমসিকিউ সিরিজের মধ্যে ইউনিট 4 অলরেডি করছি, ইউনিট 6 করতেছি, ইউনিট আজকের ভিডিওতে এই ভিডিওতে আমরা ইউনিট 1 করব। এমন করে করে আমরা ইউনিট 1 থেকে ইউনিট 10 সমস্ত ইউনিটের ইউনিট ওয়াইজ কি করব, এমসিকিউ কোশ্চেন সলভ করব। এখানে কতগুলো এমসিকিউ পাওয়া যাবে এবং কেমন করে পাওয়া যাবে আমি প্রথমে এই ডিটেইলসটা বলতেছি। দেখো, তোমাদের এখন টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার বের হয়ে গেছে, ডব্লিউবিটিএ টেস্ট পেপার বের হয়েছে, ডব্লিউবিএইচ এর টেস্ট পেপার বের হয়ে গেছে। আমি সমস্ত টেস্ট পেপারগুলা এমসিকিউ সলভ করবো, শুধু এমন না যে এবিটিবি একটা টেস্ট পেপার সলভ করবো, সমস্ত টেস্ট পেপারগুলা সলভ করাবো। কারণটা এমসিকিউ কোশ্চেন এমন অনেক সময় হয় একটা টেস্ট পেপার করলে ওইখান থেকে কমন নাও আসতে পারে, ওর বাইরেও কোনো কোশ্চেন আসতে পারে। আমি তার জন্য কি করতেছি, তোমাদের যাতে 100% কমন পাও তার জন্য আমি সমস্ত টেস্ট পেপারের কোশ্চেনগুলো একত্রিতভাবে লিখছি। লেখার পর ওগুলা কি করবো, এখানে সলভ করাবো, সবগুলার ফুল সলিউশন দেবো, একদম 100% সলিউশন দেবো, কেমন করে করতে লাগে সেই প্রসেসটাও জানাবো। আর একটা কথা সবার মনে রাখতে লাগবে যে এমসিকিউ এর যে অ্যান্সার গুলো দেওয়া আছে টেস্ট পেপারে, প্রচুর প্রচুর ভুল অ্যান্সার দেওয়া আছে। তার জন্য কেউ টেস্ট পেপারে খালি অ্যান্সার গুলো দেখে টিক মার্ক দিবা না, ওইখানে কিন্তু প্রচুর ভুল আছে, আমি প্রথমেই বলে দিলাম। ওকে, তার জন্য আমি একদম কারেকশন সহকারে আমি তোমাদের একদম ভালো করে দেবো। তাহলে আমি কি করে করাবো শোনো, যখনই একটা হচ্ছে ইউনিট ধরতেছি, আমি আজকে ইউনিট 1 এর কথা বলতেছি। ইউনিট 1 এর তাহলে এবিটিএ টেস্ট পেপার 2024 যখন আসে বা অন্য অন্য এবিটিএ টেস্ট পেপারে যত কোশ্চেন আছে সেগুলো আমি নিচ্ছি, ডব্লিউবিটিএ টেস্ট পেপারের কোশ্চেন নিচ্ছি, তারপরে হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিচ্ছি, এবং সমস্ত এমন ডব্লিউবিএইচ এর টেস্ট পেপারের কোশ্চেন নিচ্ছি। সবগুলো নিয়ে কি করছি, আমি হচ্ছে একটা পিডিএফ বানাইছি। কোশ্চেনের মধ্যে দেখতে পাচ্ছ পিডিএফ আমি লিখে নিছি। তাহলে ইউনিট 1 যতগুলো কোশ্চেন হয় আমি ইউনিট 1 এর কোশ্চেনগুলো এমন করে কি হচ্ছে প্রচুর 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 ইউনিট 1 লিখছি। এবং এই ইউনিট 1 এর যে কোশ্চেনগুলো, শুধু এই কোশ্চেনগুলো, এগুলোর পিডিএফ কি পাবা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে। ওকে, দেখতে পাচ্ছ এমন প্রচুর কোশ্চেন লেখা আছে প্রতিটা ইউনিটের। তাহলে প্রতিটা ইউনিটের আমি পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে, কোশ্চেনের পিডিএফ গুলো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি, ওইখান থেকে তোমরা ডাউনলোড করো। ওকে, তাহলে তোমাদের ওইখান থেকে ডাইরেক্ট তোমরা কোশ্চেন পাবা, এর ফলে তোমাদের আর টেস্ট পেপার দেখতে লাগবে না। ওকে, আমি টেস্ট পেপারের সমস্ত অ্যান্সার গুলো এখানেই রেখে দিচ্ছি। ওকে, কোশ্চেন গুলো এখান থেকে নিয়ে নিছি। আর একটা কথা, তোমাদের টেস্ট পেপার সলভ করার জন্য সব থেকে ভালো প্রসেস হচ্ছে কি ইউনিট ওয়াইজ সলভ করো। কারণটা যে পরীক্ষায় যে নাম্বার আসে সেটা ইউনিট ওয়াইজেই আসে, তার জন্য একটা করে ইউনিট নাও, ওই ইউনিট ওয়াইজ কি হচ্ছে কোশ্চেন সলভ করো। একসঙ্গে সমস্ত কোশ্চেন সলভ করলে প্র্যাকটিস করা যায় না, কারণটা এটার একটু থিওরি থাকে, এই ইউনিটের একটু থিওরি থাকে, পরে ওইটা হচ্ছে গোলায় যায়। তার জন্য ইউনিট ওয়াইজ টেস্ট পেপার সলভ করো, তাহলে হচ্ছে বেশি এফেক্টিভ ভাবে টেস্ট পেপার সলভ করতে পারবা। ওকে, চলো তাহলে আজকে আমরা কোশ্চেন সলভ করি। আর কোশ্চেন সলভ করার জন্য আমি বললাম যে এটা সলিউশনগুলো দেবো, আর এটার যে অ্যান্সারগুলা সেটা তো আমি এখানে করাচ্ছি, আর এটা যে কোশ্চেনের পিডিএফটা আছে সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে আছে।
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেবো, বা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। যদি কেউ ওই লিঙ্কের থ্রুতে জয়েন করতে না পারো, তাহলে টেলিগ্রামে আমার মোবাইল নাম্বারে মেসেজ করে দিও। মোবাইল নাম্বার হচ্ছে এটা 9064671865। টেলিগ্রামে মেসেজ করে বলবা যে তোমার টেলিগ্রামের গ্রুপে জয়েন করতে চাও। ওকে, ঠিক আছে। তাহলে চলো এখন আমরা কি করি, কোশ্চেনগুলা সলভ করবি। এবং প্রতিটা আমি বললাম যে টেস্ট পেপারে যত কোশ্চেন আছে সব করব সঙ্গে সঙ্গে, মানে এবিটিএ, ডব্লিউবিটিএ, ডব্লিউবিএইচএ, প্রিভিয়াস ইয়ার সমস্ত কোশ্চেন থাকবে, আর এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এমসিকিউ এর কথা বলতেছি। ওকে, বড় কোশ্চেনও এমন করে আমরা প্রতিটাই সলভ করব। তাহলে তোমাদের ইউনিট ওয়াইজ আমি সলভ করে দিচ্ছি, এতটা হেল্প করে দিচ্ছি, ঠিক আছে। আর কোশ্চেনের তোমাদের যদি কারো মনে হয় লিখতে টাইম লাগতেছে, তাহলে কোশ্চেনে তোমরা কি করতে পারো, আমি পিডিএফ দিচ্ছি, ওটা প্রিন্ট করে নিয়ে নাও, প্রিন্ট করে নাও আর অ্যান্সার তোমরা লিখে নাও। ওকে, ক্লিয়ার আছে? সো প্রথম কোশ্চেন পড়ি, এখান থেকে প্রথম কোশ্চেন থেকে শুরু করি। আবার বলতেছি এমন করে সলভ করো, তাহলে একটু মজা আসবে আর নাম্বার আসবে। ইউনিট ওয়াইজ সলভ করো, কাজে দিবে। ওকে, ইউনিট ওয়াইজ। আর শুধুমাত্র টেস্ট পেপার দেখে নেই, টেস্ট পেপার থেকেই আসবে। আমি এগুলো কোশ্চেন টেস্ট পেপার থেকেই নিছি। ওকে, প্রতিটা আলাদা আলাদা করে পেজ উল্টানোর থেকে আমি কি করতেছি, একসঙ্গেই তোমাদের সাহায্য করার জন্য আমি কি করছি, একসঙ্গে বানায় দিছি। ওকে, এটা প্রসেস কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা। ওকে, এবার কোশ্চেনটা পর, পিডিএফে যা, পিডিএফটা ডাউনলোড করে নে। বাচ্চা মানুষ পিডিএফটা ডাউনলোড করে নে। ওকে, প্রিন্ট করে নিছিস বা ডাউনলোড করে নিছিস, কোশ্চেন লিখে নিছিস, তাহলে চল অ্যান্সার করি। ওকে, কোশ্চেনটা পর প্রথমে খাতা কলম ঠিক করে নে, তোকেই বলতেছি। হ্যাঁ, শুধু ভিডিওটা দেখে লাভ নাই, লিখতে লাগবে। তোকে বলতেছি শুধু ভিডিও দেখে লাভ নেই, লিখতে লাগবে। খাতা পেন বের কর, ভালো করে বস। তোকে বলতেছি ইয়েস, ভালো করে বস, ভেরি গুড। লিখতে লাগবে কিন্তু, না লিখলে হবে না। ওকে, পুরা, আর শুধুমাত্র অ্যান্সার লিখবি না, পুরা প্রসেস লিখবি, পুরা প্রসেস ভালো করে বুঝবি। ভাবিস না যে এমসিকিউ তো খালি উত্তরটা লিখলেই হবে, তাহলে আমি এখন কেন প্রসেসগুলো লিখবো। কারণটা এই এমসিকিউ গুলার থেকে পরবর্তীতে বড় কোশ্চেন গুলো আসবে, প্রসেসটা জানতে লাগবে। ওকে, সো প্রসেসটা অনুযায়ী লিখবি। বলছে কোন ইলেকট্রনের আধান ই ও তার ভর এম, এটিকে একটি সুষম তড়িৎক্ষেত্র ইতে রাখলে তার ত্বরণ কত হবে। তাহলে দেওয়া আছে কোন ইলেকট্রনের আধান দেওয়া আছে, কিউ দেওয়া আছে ই, আর এর ভর দেওয়া আছে এম। এবার বলছে এটিকে সুষম তড়িৎক্ষেত্র ইতে রাখলে এর ত্বরণ কত হবে। আমরা কি জানি, দেখ ভালো করে, ই কিউ আর হচ্ছে ই এর মধ্যে সম্পর্ক কি, বল এফ ইকুয়াল টু কি জানি আমরা, কিউ ইন্টু ই, এটা জানি। এবং আরো জানি নিউটনসের সেকেন্ড ল থেকে আমরা কি জানি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে এই দুটো সমান সমান, সুতরাং কি পাচ্ছি, এম এ ইকুয়াল টু হচ্ছে কিউ ইন্টু ই। অর্থাৎ এখানে ত্বরণ এ ইকুয়াল টু পাচ্ছি কিউ এম বাই ইন্টু ই। এবার দেখ এ কিউ এর জায়গায় কত দেওয়া আছে, ই দেওয়া আছে, তাহলে ই ই বাই হচ্ছে এম। এটা কি গেল হচ্ছে ত্বরণের মান। দেখ তো অপশন আছে, অপশন আছে ই ই বাই হচ্ছে এম, অর্থাৎ অপশন বি। ওকে, তাহলে দেখ প্রথমে কোশ্চেন করার প্রসেস, কোশ্চেনটা ভালো করে পড়বি, পরে কি কি দেওয়া আছে আর কি বের করতে লাগবে ওইটা তুই লেখ। যেখানে এখানে আধান দেওয়া ছিল, মাস দেওয়া ছিল, আর হচ্ছে তড়িৎক্ষেত্র দেওয়া ছিল। এবার হচ্ছে এখান থেকে ত্বরণ বের করতে বলছে। আমরা ত্বরণ বের করতে বললেই আমাদের মাথায় আসে এফ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এফ ইকুয়াল টু এম এ বের করলাম। এবার এফ এর সঙ্গে কি দেখলাম, কি ই এর কি একটা সম্পর্ক আছে, এফ ইকুয়াল টু কিউ ই। তাহলে ওইখান থেকে ওইটা কি করলাম, বসায় দিলাম, বাস সিম্পল জিনিস চলে আসলো, এতটাই সোজা। ওকে, ভালো করে লেখ, বস বস, উঠে বস ভালো করে। তোকে বলতেছি ইয়েস, এইদিকে ওইদিকে দেখিস না, ভালো করে বস। ওকে, ওকে ভালো করে বস। পাশের বাড়ি জানলা দিয়ে দেখতে লাগবে না, পাশের বাড়িতে ভালো করে বস, সমস্ত কিছু করাবো। ওকে, তুই আগে কোশ্চেনটা পিডিএফটা ডাউনলোড করে নে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, সমবিভব তল এবং তড়িৎ বলরেখার মধ্যবর্তী কোণের মান কত, 90 ডিগ্রি। ওকে, সমবিভব তল আর তড়িৎ বলরেখা, একটা উদাহরণ দেই তাহলে বুঝতে পারবি। ধরি নে এইখানে একটা কিউ আধান আছে, প্লাস কিউ আধান থাকলে এটা থেকে তড়িৎ বলরেখা কেমন করে বের হয়, এমন করে হচ্ছে তড়িৎ বলরেখা বের হয়, এমন করে তড়িৎ বলরেখা বের হয়। এবার তড়িৎ বিভব, শোন বিভব কিসের উপর ডিপেন্ড করে, বিভব হচ্ছে কিউ বাই 4 পাই এপসিলন 0 আর। আমি বোঝাই দিচ্ছি জিনিসটা, অর্থাৎ এইখানে যদি কিউ আধান থাকে, এটার কিউ আধান ফিক্সড 4 পাই এপসিলন 0 এর মান কনস্ট্যান্ট, 9 × 10⁹ 4 পাই এপসিলন 0 এর মান। আর তাহলে কিসের উপর নির্ভর করতেছে, আর এর উপর। তাহলে আর সমবিভব মানে কি, ভালো করে শুন, বিভব সমান থাকবে,
বিভব সমান মানে কি হচ্ছে আর যদি সমান রাখিস, কিউ তো ধ্রুবক, কিউ কনস্ট্যান্ট, 1/4πε0 কনস্ট্যান্ট, তার মানে আর যদি একটা ফিক্সড রাখিস, ধ্রুবক রাখিস, তাহলে বিও কি হবে, ধ্রুবক হবে। তাহলে একটা নির্দিষ্ট আর এর জন্য করি আমরা, নির্দিষ্ট আর এর জন্য করলে কি হবে, একটা নির্দিষ্ট আর এর জন্য করলে এমন একটা গোল আসবে, আর ঠিক নিলাম, তাহলে এটাকে কি বলবি হচ্ছে সমবিভব তল। এটা কি হলো সমবিভব তল, সমবিভব তল। এবার সমবিভব তল আর তড়িৎ বলরেখা এদের মধ্যবর্তী কোণ কত দেখছিস, 90 ডিগ্রি। ওকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ প্রতিটা ক্ষেত্রে এটা কত ডিগ্রি দেখতেছিস, 90 ডিগ্রি। প্রতি ক্ষেত্রে এটা কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি। এইটা কোণ কত, 90 ডিগ্রি। তাহলে প্রতিটাই কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত, 90 ডিগ্রি। অপশন সি, অপশন সি 90 ডিগ্রি। ওকে, বুঝছিস? সমবিভব মানে বিভব কি থাকবে, সমান থাকবে। তারপর আমরা দেখি কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে, 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে কোন তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। ওকে, আরেকবার পড়তেছি, শোন ভালো করে তোরা পর। বলছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। অপশন কি কি দিছে, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, বলছে গোলকের বাইরে কোনো বিন্দুতে, গোলকের কেন্দ্র থেকে 2 মিটারের অধিক দূরে কোনো বিন্দুতে, বলছে গোলকের কেন্দ্র থেকে 10 মিটারের অধিক কোনো বিন্দুতে। সিম্পল জিনিস, ভালো করে শোন, এটা তোদের পড়াইছি না। কি বলা আছে, 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। কোথায় সৃষ্টি হয় না বলছে, ফাঁপা আহিত একটা গোলক বলছে, তাহলে এটা একটা গোলক আছে ফাঁপা আহিত, এটার ব্যাসার্ধ কত বলছে, 2 মিটার, ব্যাসার্ধ বলছে 2 মিটার। তাহলে সব আধান ফাঁপা গোলকের ক্ষেত্রে আধান কোথায় থাকে, সব আধান থাকে হচ্ছে তার সারফেসে, অর্থাৎ ক্ষেত্রে থাকে, ক্ষেত্রফলে থাকে। ওকে, পৃষ্ঠে থাকে সব আধান। তাহলে যদি সব আধান পৃষ্ঠে থাকে, তাহলে তড়িৎ ক্ষেত্র কোথায় থাকবে, ভালো করে দেখ। সব আধান কোথায় আছে, কিউ আধান যদি দেশ, পুরা কিউ আধান কোথায় আছে, বাইরে আছে। তাহলে এখানে যদি গসের সূত্র ইউজ করে দেশ, কি জানি আমরা, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কত, কিউ বাই এপসিলন 0। তাহলে ভিতরের ক্ষেত্রে কি হয়েছে, ই ইন্টু ডিএস। ওকে, ডিএস এর মান 4πr² হয়। ওকে, যেটাই হোক, ঠিক আছে, এটাই রাখলাম। ইন্টু কিউ এর মান কত, 0, ভিতরে কিউ এর মান কত, 0 বাই হচ্ছে এপসিলন 0। তাহলে এখান থেকে ই ইকুয়াল টু কত আসতেছে, 0 আসতেছে। তাহলে এটা মনে রাখি যে ভিতরে আধান কিউ ইকুয়াল টু 0, কারণটা সব আধান কোথায় থাকে, পৃষ্ঠে থাকে। তাহলে ভিতরে তড়িৎ ক্ষেত্র কত আসলো, ভিতরে তড়িৎ ক্ষেত্র কত আসলো, গোলকের ভিতরে তড়িৎ ক্ষেত্র কত আসলো, 0 আসলো। তাহলে এর ভিতরে কোনো কি নেই, তড়িৎ ক্ষেত্র নাই। তাহলে অপশন কোনটা হবে, অপশন এ হবে। ঠিক আছে, তাহলে অপশন কি হইল, এ হইল। ওকে, তাহলে বলছে 2 মিটার ব্যাসার্ধের ফাঁপা আহিত গোলকের ক্ষেত্রে কোনো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সৃষ্টি হয় না। কোথায়, গোলকের অভ্যন্তরে কোনো বিন্দুতে, অভ্যন্তরে যে কোনো বিন্দুতে কোনো তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না। অন্য অপশনগুলো দেখি হইতে পারে নাকি। বি নাম্বার অপশন কি বলছে, গোলকের বাইরে কোনো বিন্দুতে, গোলকের বাইরে অবভিয়াসলি থাকবে। ওকে, গোলকের বাইরে থাকবে। গোলকের বাইরে যদি দেখিস, বাইরের কোনো বিন্দুতে, হ্যাঁ আমি দেখাই দিচ্ছি একটু, একটা জিনিস মনে রাখিস, পরীক্ষায় তোদের একবারে লিখলেই হবে, আমি বোঝাই দিচ্ছি। বাইরের কোনো বিন্দু যদি নেস, এইখানে যদি নেস, শোন, ভিতরের কোনো বিন্দু এইখানে সাপোজ নিয়ে কাজ করছিলি, তাহলে এইখানে দেখছিলি কোনো কিছুই নাই, এখানে আধার নাই। বাইরের বিন্দু অর্থাৎ এই বিন্দুটা নিলি, কত দূরত্বে নিলি, কথার কথা আধ দূরত্বে নিলি, তাহলে আধ দূরত্বে এখানে কি করবি, একটা গাউসীয় তল বানাবি। বের করার স্টাইল কি, গাউসীয় তল বানাবি বাইরের কোনো বিন্দুতে, ঠিক আছে না, গাউসীয় তল বানাবি। তাহলে কি লিখবি, ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসিলন 0। তাহলে কিউ 4π কোথায় আছে, r² আছে, আর হচ্ছে কিউ বাই এপসিলন 0। তাহলে কত আছে, ই ইকুয়াল টু কত আসতেছে, কিউ বাই 4π এপসিলন 0 r²। অর্থাৎ বাইরে কোনো বিন্দুতে কত হয়, এত হয়। তাহলে এইখানে তড়িৎ ক্ষেত্র আছে, মনে রাখিস, বাইরের এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র আছে, আধ দূরত্বে তড়িৎ ক্ষেত্র আছে।
ভিতরে তড়িৎ ক্ষেত্র নাই। ওকে, তারপরে সি নাম্বার বলছে গোলকের কেন্দ্র থেকে 2 মিটারের অধিক দূরত্বে, গোলকের কেন্দ্র থেকে 2 মিটার অধিক দূরত্বতে আসেই দেখলাম। আর ডি নাম্বার কি বলছে গোলকের কেন্দ্র থেকে 10 মিটার অধিক দূরত্বে, ওইখানেও আসে। ঠিক আছে, তাহলে কোথায় নাই? একমাত্র গোলকের অভ্যন্তরে নাই। মনে থাকবে? ক্লিয়ার আছে? সবাই বুঝছিস? হ্যাঁ বল। যদি বুঝিস হ্যাঁ বল, তাহলেই আমি নেক্সট প্রসেসে যাব, নেক্সট অঙ্কতে যাব। অনেকের গন্ডগোল হচ্ছে, শোন ভালো করে। এটা হচ্ছে নর্মাল জানিস গসের ল কেমন করে ইউজ করতে লাগে? বড় কোশ্চেন সবাই করছিস। গসের ল ইউজ করতে লাগে, এই যে একটা ফাঁপা গোলক দেওয়া থাকে, ফাঁপা গোলকের ক্ষেত্রে ধরুন একটা বেলুন দেওয়া আছে, বেলুন ফাঁপা গোলক যদি হয়, বেলুনের কি হয়? সব কোথায় থাকে? বাইরে হচ্ছে আধান থাকে। ক্লিয়ার আছে? সব আধান কোথায় থাকে? বাইরে থাকে, ভিতরে কোনো আধান থাকে না। ওকে, তোদের আমি একটা জিনিস দেখাচ্ছি, 1 সেকেন্ড। ওকে, সাপোজ এটা একটা বেলুন, সাপোজ না এটা সত্যি সত্যি বেলুন। ওকে, তাহলে এই বেলুনটার ক্ষেত্রে আমরা বেলুনটা দিয়ে উদাহরণটা বোঝার চেষ্টা করি। বেলুনটাকে গোলক হিসেবে তোরা কি করবি ভাববি। ওকে, এটা যদি একটা ফাঁপা গোলক হয়, শোন এটা একটা ফাঁপা গোলক আছে, গোলক ভাব। এই গোলকের এবার যদি আধান দেয়, সব আধান কোথায় থাকবে? এর সারফেসে থাকবে, এর ভিতরে কোনো আধানই থাকবে না। তাহলে ভিতরে যদি কোনো আধান না থাকে, তাহলে ভিতরের কোনো বিন্দুতে যখন কি করবি হচ্ছে তুই তড়িৎ ক্ষেত্র বের করবি। তার জন্য কি করবি? যেই বিন্দুতে বের করবি, আমি ধরলাম যে ভিতরের কোনো বিন্দু এইখানে হচ্ছে বের করবি, এইখানে বের করার জন্য ওই বিন্দুতে কি করবি? একটা হচ্ছে এমন করে ডট 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 দিয়া গাউসীয় তল বানাবি। গাউসীয় তল বানালি, গাউসীয় তল বানাইলে এটার গাউসীয় তল কত হইলো? দেখ 4 পাই কত হইলো? আর স্কোয়ার। সারফেস কত হবে? এই রেডিয়াসে। ওকে, এটা ধরলাম স্মল আর, এইটা ছিল। ওকে, তাহলে দেখলাম ওর ভিতরে কোনো আধানই নেই। যে গাউসীয় তলটা বানাইলাম, গাউসীয় তলে কোনো আধানই নেই, তাহলে কিউ এর মান 0। ওখান থেকে ই ইকুয়াল টু 0 পেলাম। ওকে, এবার বাইরে কোনো বিন্দুতে বের করতে বলবে, যেই বিন্দুতেই বের করতে বলবে, ওই বিন্দুতে কি কর? আর একটা এমন করে বাইরে দিয়ে গাউসীয় তল বানা। ওটা ধরলাম কেন্দ্র থেকে কত দূরত্বে আছে? আর দূরত্বে আছে, তাহলে কেন্দ্র থেকে আর দূরত্বে 4 পাই আর স্কোয়ার। আর এইটার বাইরে কত আধান আছে? টোটাল আধান কিউ আধান, অর্থাৎ এটার বাইরের সারফেসে সবগুলো আধান কোথায় আছে? এইখানে আছে, এখানে প্লাস আধান আছে, এখানে প্লাস আধান আছে, প্লাস যদি প্লাস নেই মাইনাসও থাকতে পারে। ওকে, তাহলে এটার কি আছে? এমন করে সারফেসে কোথায় কি আছে? আচ্ছা আধান আছে, বাইরে কোনো আধান নাই। ভালো করে দেখো, তাহলে দেখ সবগুলো আধান কোথায় আছে? সারফেসে আছে। এবার বের করতে বলছে কোথায়? সারফেসের বাইরে। সারফেসের বাইরে এইখানে কোনো বিন্দুতে বের করতেছে, তাহলে এইখানে কি করবি? একটা এমন করে গোলক বানাবি। ওকে, এত রেডিয়াসের। তাহলে এই গোলকের রেডিয়াস কত ধরলাম? স্মল আর, তাহলে এটা কত? 4 পাই আর স্কোয়ার। এই গোলকটার, যে গোলকটা তুই বানাইলি মনে মনে কল্পনা করলি গাউসীয় তল দ্বারা, ওকে, এটার বাইরে যে বিন্দুতে বের করতেছিস ওইটা, ওটার ভিতরে কত আধান আছে? এটার মোট আধান, মোট আধান কত? কিউ আছে, তাহলে কিউ দিয়ে বের করলাম। ওকে, তাহলে এই জিনিস বুঝলি? তাহলে এটার যদি গ্রাফটা দেখিস, গ্রাফটা আট করে দেই তোদের, আমি পরবর্তীতে প্রচুর কাজে লাগতে পারে গ্রাফটা। আর এইদিকে ই ধরলাম এটার ব্যাসার্ধ কত? 2 মিটার। ওকে, 2 মিটার ইকুয়াল টু কত ধরলাম? ক্যাপিটাল আর। এটা ইকুয়াল টু ক্যাপিটাল আর ইকুয়াল টু 2 মিটার ধরলাম। এইটা অব্দি গোলকটা ছিল। ওকে, এর ভিতরে কি নাই? কোনো কিছু তড়িৎ ক্ষেত্রই নাই, এই অবধি কোনো তড়িৎ ক্ষেত্রই নাই। তারপরে এটা সারফেসে হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি থাকে? ম্যাক্সিমাম থাকে। তারপরে আর স্কোয়ারের সঙ্গে কি হচ্ছে? কমতেই থাকে, তারপরে কমতেই থাকে, এমনকার কি হচ্ছে? কমতেই থাকে। এটা হচ্ছে কি গেল? ই প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার। আর এইদিকে তড়িৎ ক্ষেত্র কত থাকে? 0 থাকে। অর্থাৎ যেমন বলছে পরের অপশনগুলো 2 মিটার দূরত্বও থাকবে, 10 মিটার দূরত্বও থাকে, পরবর্তীতে থাকবে। ওকে, এটা হচ্ছে তার গ্রাফ গেল। ক্লিয়ার আছে? এটা হচ্ছে কেন্দ্রটা। তার মানে 2 মিটারের পর যত দূরে যাব অত দূরেই থাকবে।
এবার পরের কোশ্চেনে যাই। বুঝছিস না এটা ক্লিয়ার? ওকে, পরেরগুলা স্পিডে করাবো। ওকে, যেটা তোদের একটু প্রবলেম হবে ওটা আমি ধীরে ধীরে করাচ্ছি, কারণটা এগুলা বড় কোশ্চেনের মধ্যেও আসে, এমন না যে শর্ট কোশ্চেনে আসে। শুধু বড় কোশ্চেনে আসলো, শর্ট কোশ্চেনে তো এতটুকু আসলো, বড় কোশ্চেনে এটা এটা দিল, এক্সট্রা এখন লিখে রাখ, বুঝে রাখ, নোট দিয়ে লিখে রাখ, ঠিক আছে? কারণটা বড় কোশ্চেন এটা আসলে তখন ইজিলি করতে পারবি। চল পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে, একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের কাছে আনা হলো। ওকে, একটি ইলেকট্রন আরেকটি ইলেকট্রনের কাছে আনা হলো, সংস্থাটির মোট স্থিতিশক্তির মান কি হবে? ভালো করে শুন। এইখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের কাছে আর একটা ইলেকট্রন কি করতেছিস, নিয়ে আসতেছিস। যখনই একটা ইলেকট্রন থাকে এর চারপাশে কি তৈরি করে, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তৈরি করে, মনে রাখিস। এর চারপাশে কি তৈরি হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের তৈরি করে। তাহলে এর চারপাশে তড়িৎ ক্ষেত্র আছে। এবার যদি আর একটা ইলেকট্রন এর তড়িৎ ক্ষেত্রে আনিস, তাহলে এই ইলেকট্রনটা এটাকে কি দিবে, হচ্ছে ফোর্স দিবে। ওকে, ফোর্স কত দিবে, F = Q হচ্ছে ফোর্স দিবে। তাহলে এই ফোর্সের বিরুদ্ধে তোকে কি করতে লাগবে, কার্য করতে লাগবে। তাহলে এটাকে আনার জন্য এর বিরুদ্ধে তোকে কাজ করতে লাগবে। এবার যেহেতু এর বিরুদ্ধে কাজ করতে লাগবে, তাহলে তোর কি করতে লাগবে, কাজটা কোথাও তো, কাজ মানে কি, শক্তি, শক্তি তো আর খরচা হয় না। এই শক্তিটা শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী কি জানিস, কোথাও নয় কোথাও সঞ্চিত হবে। এই শক্তিটাই কি হচ্ছে, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে। ওটাই তার মানে কি হচ্ছে, আগে যত স্থিতিশক্তি ছিল এখন স্থিতিশক্তি কি হবে, আবার বেড়ে যাবে। ওকে, তাহলে স্থিতিশক্তি বাড়বে। যদি না বুঝিস আমি আবার কথা বলতেছি আরেকবার, সিম্পল। যে একটা যখনই ইলেকট্রন আসে, ইলেকট্রন আসা মানে ওর চারপাশে কি আছে, তড়িৎ ক্ষেত্র আছে। এবার ওর তড়িৎ ক্ষেত্রের মধ্যে অন্য কেউ যদি আসে, তাহলে আসার জন্য কি করতে লাগবে, তোকে এ কি করবে, একটা বল লাগাবে। এই বলের বিরুদ্ধে তোকে কি করতে লাগবে, কাজ করতে লাগবে। ওকে, তার মানে ধরি নে কোনো একটা জিনিস পড়তেছে, তুই কি করবি, ওইটাকে আটকা চাইছিস, তাহলে তোকে বাইরে থেকে কি করতে লাগবে, কাজ করতে লাগবে। এবার বাইরে থেকে যে কাজ করলি, কাজ করাটা তোর কাজ তো আর নষ্ট হয় নাই। তাহলে আমরা যে কাজ করলাম অর্থাৎ কৃতকার্য করলাম, এই কৃতকার্যটা কি হচ্ছে, স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে ওই বস্তুটার ভিতরে। তাহলে স্থিতিশক্তি হিসেবে কি করবে, সঞ্চিত করবে। তার মানে আগে যত স্থিতিশক্তি ছিল, এখন বাইরে থেকে যে কাজটা করলাম ওইটা আবার এটাকে কি করলো, যোগ করলো, অর্থাৎ স্থিতিশক্তি হলো বাড়লো। অপশন দেখে আসে কি নেই, হ্যাঁ অপশন এ নাম্বার অপশন বাড়ে। তাহলে অপশন নাম্বার এ, স্থিতিশক্তি কি হবে, বাড়বে। ওকে, তাহলে মনে রাখিস, একটা ইলেকট্রন থাকলে এক্সট্রা একটা ইলেকট্রন নিয়ে আসলে এবার কি হচ্ছে, স্থিতিশক্তি বাড়বে। ক্লিয়ার আছে? তাহলে পরের কোশ্চেন, বাড়বে কিন্তু, ওকে, কমবেও না, শূন্য হবে না, একই থাকবে না। ওকে, তারপরে হচ্ছে 0.5 কোশ্চেন। ওকে, কোশ্চেন বলছে আর ব্যাসার্ধের একটি গোলক থেকে ফাই তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, আধান একই রেখে গোলকের ব্যাসার্ধ 2r করা হলে কত ফ্লাক্স নির্গত হবে? ভালো করে শোন, ইম্পর্টেন্ট জিনিস বলছে। আর ব্যাসার্ধের একটা গোলক দেওয়া আছে, ওটার থেকে 5 ফ্লাক্স নির্গত হচ্ছে, আধান একই রেখে ব্যাসার্ধ 2r করলে কত ফ্লাক্স নির্গত হবে? তাহলে আর ব্যাসার্ধের একটা গোলক আছে, এটার মধ্যে কিউ আধান আছে, কিউ আধান রেখে এটার ব্যাসার্ধ আর, ফ্লাক্স কত নির্গত হচ্ছে, ফ্লাক্স নির্গত হচ্ছে মানে এটা হচ্ছে ফ্লাক্স নির্গত হচ্ছে, তড়িৎ বল রেখা নির্গত হচ্ছে, এটাকেই বলি ফ্লাক্স। তাহলে ফ্লাক্স কত নির্গত হচ্ছে, 5 ফ্লাক্স নির্গত হচ্ছে। আমরা কি জানি, ফাই ইকুয়াল টু সূত্র হয় Q/ε0। ওকে, একটু আগে লিখলাম, এটা মানে কি, এটা মানে ফাই। তাহলে কি জানিস, ফাই ইকুয়াল টু Q/ε0 গসের সূত্র থেকে জানি। এবার বলছে পরবর্তীতে বলছে এটা কি করবে, ব্যাসার্ধ দ্বিগুণ কর। তাহলে এটাকে ব্যাসার্ধ দ্বিগুণ কর, ব্যাসার্ধ দ্বিগুণ করলে ফ্লাক্স কি পরিবর্তন হবে? আরে তুই দেখ না, ফ্লাক্স ব্যাসার্ধের উপর নির্ভরই করে না, শুধু আধানের উপর নির্ভর করে, আর ε0 তো কনস্ট্যান্ট, তাহলে আধানের উপর নির্ভর করে। আধান যদি কিউই রাখি, এটাকে আর এর জায়গায় 2r করে দে না, বড় করে দে, ফ্লাক্স তো অতগুলোই বের হবে, কারণ আধান অতটাই আছে। তাহলে ফ্লাক্স ব্যাসার্ধের উপর নির্ভরই করে না। তাহলে হচ্ছে আর এর জায়গায় যদি 2r করি, তবুও ফ্লাক্স ফাই এর জায়গায় কি থাকবে, হচ্ছে ফাই এই থাকবে। তার মানে কি হবে না, পরিবর্তনই হবে না। তাহলে অপশন কি হবে, অপশন সি। বুঝছিস? তাহলে ফ্লাক্স ব্যাসার্ধের উপর নির্ভরই করে না, আকারের উপর নির্ভরই করে না। ওকে, ফ্লাক্স কিসের উপর নির্ভর করে, ওই বদ্ধতলের মধ্যে আবদ্ধ আধানের উপর, আর আধান ঠিক থাকলে ফ্লাক্স কি থাকবে, ঠিক থাকবে। ক্লিয়ার হচ্ছে? বুঝছিস? মাথার মধ্যে প্রবেশ করছে?
বাচ্চা তোদের সবার মাথায় প্রবেশ করছে? ওকে, ভেরি গুড। লেখে নে, খাতার মধ্যে সবাই লেখে নে, কোশ্চেন করাচ্ছি, ভালো করে লেখে নে এগুলো। এবার কোশ্চেন দেখ, 6 নাম্বার কোশ্চেন। চল তাড়াতাড়ি করবো, 20টা কোশ্চেন করি তাড়াতাড়ি। বলছে সমান ধারকত্বের n সংখ্যক ধারকের, আমি না প্রথম সেটটা করাইতে একটু টাইম লাগবে, কারণ প্রথমটা ধীরে ধীরে তোদের একটু চার্জ আপ করবো, একবার বুঝে যাবে চ্যাপ্টারটার ফর্মুলাগুলো মনে পড়বে তোদের। চ্যাপ্টারের ফর্মুলাগুলো যখন মনে পড়বে না, তখন তোরা ইজিলি করতে পারবি। আর আমি তাড়াহুড়া করে করাইতে গিয়ে তোদের একদম কিছুই বুঝলি না, পরীক্ষায় গিয়ে কিছুই লিখতে পারছিস না, তাহলে লাভ নাই। একটা কর, ভালো করে কর, ওইটার থেকে যেন বড় কোশ্চেন তুই আরামসে করতে পারিস। আর তোরা এমসিকিউ করার জন্য বলবো, তোরা চ্যাপ্টারের ফর্মুলাগুলো একবার দেখে নে, তাহলে এগুলো করতে কিন্তু সুবিধা হবে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নে ভিডিওগুলো, চ্যাপ্টারের ভিডিওগুলো যেগুলো বানানো আছে। না হলেও তোরা কি করাচ্ছে, যেখান থেকে পড়ছিস ওটার থেকে একবার তোরা কি কর, খাতার ফর্মুলাগুলো দেখে নে। ওকে, খুবই কাজে লাগবে। তারপর 6 নম্বর কোশ্চেন কি বলছে, ভালো করে পড় সবাই। বলছে সমান ধারকত্বের n সংখ্যক ধারকের সমান্তরাল সমবায়ের তুল্যরোধ সিপি এন্ড শ্রেণী সমবায়ের তুল্যরোধ দেওয়া আছে সিএস। তাহলে সিপি আর সি এর রেশিও বের করতে বলছে, অনুপাত বের করতে বলছে। তাহলে n সংখ্যক সমান্তরাল সমবায়ের তুল্য ধারকত্ব সি দেওয়া আছে। n সংখ্যক সমান্তরালের ক্ষেত্রে আমরা কি জানি, সমান্তরালের ক্ষেত্রে C1 প্লাস C2 প্লাস C3 এমন করতে করতে কতগুলো দেওয়া আছে, n সংখ্যক দেওয়া আছে, n সংখ্যক আছে। ওকে, তাহলে n সংখ্যক যদি হয়, তাহলে সবার যদি ধারকত্ব সিসি হয়, তাহলে কতগুলো আছে, এনসি সংখ্যক আছে। তাহলে সমান্তরাল n সংখ্যক সি ধারকের তুল্য ধারকত্ব, সমান্তরাল তুল্য ধারকত্ব হবে সিপি ইকুয়াল টু এনসি। স্বাভাবিক জিনিস, এমন করে কতগুলো সি আছে, এনটা সি আছে। ওকে, আমি এনটা সি লিখে দিচ্ছি, তাহলে তোরা বুঝতে পারবি এমন কতগুলো আছে, এন সংখ্যক সি আছে, সবার ধারকত্ব সি নিলাম। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা জানি সি ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 Cn, এমন করে চলতে থাকে। আর শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব কত হয়, 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 এমন করতে করতে কতগুলো আছে, n সংখ্যক আছে। এবার শোন, সবগুলোর ধারকত্ব কত নিছি, সি নিছি, তাহলে সবগুলোর ধারকত্ব কত নিলাম, আমি সি নিলাম। তাহলে এমন কতগুলো আছে, 1/CS ইকুয়াল টু কত, n সংখ্যক আছে, n/c সংখ্যক আছে। তাহলে তাহলে এখান থেকে CS ইকুয়াল টু কত হবে, C/n হবে। এটা 2 নাম্বার। এবার এখন আমাদের কি বের করতে বলছে, আমাদের বের করতে বলছে CP/CS বের করতে বলছে। সিপির মান কত, NC, CS এর মান কত, C/n। তাহলে এটা কত হচ্ছে, n স্কোয়ার C/c, সিসি কেটে যাচ্ছে, সুতরাং কত পাচ্ছি, CP/CS ইকুয়াল টু কত পাচ্ছি, n স্কোয়ার। দেখ কোন অপশনে আছে নাকি, অপশন বি। বুঝছিস না, কিউট কোশ্চেন, কেন কঠিন কোশ্চেন আছে, কিচ্ছু আছে, কেউ বুঝছিস না বুঝিস নেই বল। আর তুই লিখতেছিস না কেন বলতো, খালি খাতা দেখলে হবে না, ঠিক আছে, ভিডিও দেখলে হবে না, খাতায় না থাকলে কিচ্ছু লাভ নেই। খাতায় থাকতে লাগবে, মনে রাখিস। ওকে, তোদের সবাই লিখে নে। সবাই লিখলি, তাহলে পরের কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 7, সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য। দেখ কি বলছে, সমব্যাসার্ধ এবং সম আদানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দু একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। সমব্যাসার্ধ এবং সম আদানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দু একত্রিত হয়ে একটা বৃহৎ জলবিন্দু গঠন করে। বৃহৎ জলবিন্দু ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত, বৃহৎ আর হচ্ছে ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। ওকে, তাহলে দেখ ধরি ক্ষুদ্র জলবিন্দুর
ব্যাসার্ধ স্মল আর এবং আধান কিউ। ওকে, অ্যান্ড বড় জলবিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর এবং আধান ক্যাপিটাল কিউ। ওকে, তোরা বলবি যে লেখা লেখা কেন করাচ্ছে, এটা বড় কোশ্চেনেও আসে, একবার প্রসেসটা বুঝতে লাগবে। ওকে, বা তোদের এন্ট্রান্সেও আসে এই কোশ্চেনটা। এবার দেখ ভালো করে কোশ্চেনটা যদি বুঝিস, কি বলছে, এমন 64টা কি আছে, ক্ষুদ্র 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 64টা কি হচ্ছে জলবিন্দু কণা মিলে কি করছে, এমন 64টা একটা কি করছে, বড় একটা কণা তৈরি করছে। এই 64টা যে আছে সবগুলোর হচ্ছে ব্যাসার্ধ কত, স্মল আর আধান কত হচ্ছে কিউ। এমন 64 মিলে একটা তৈরি করছে, এটার ব্যাসার্ধ কত, ক্যাপিটাল আর এইখানে আধান কত হচ্ছে ক্যাপিটাল কিউ। তাহলে 64টা এমন ছোট কিউ মিলে তৈরি করছে কি, বড় কিউ। তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, 64 ইন্টু কিউ। এমন ছোট 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 64টা কিউ মিলে তৈরি করছে কি হচ্ছে বড় কিউ, ঠিক আছে। আর ছোট ছোট আর ব্যাসার্ধ মিলে তৈরি করছে হচ্ছে আর স্মল, মানে স্মল আর গুলো মিলে 64টা স্মল আর মিলে তৈরি করতে হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, এবার তোরা দেখি কি হয়। মনে রাখিস ক্যাপিটাল আর এর জায়গায় কেউ এটি লিখে দিস না, ক্যাপিটাল আর ইকুয়াল টু 64 আর লিখে দিস না, এটা কিন্তু কোনোদিনও হবে না। কারণ মনে রাখি জল যখন একত্রিত হয় এর পৃষ্ঠটার শক্তির জন্য জল ছোট হয়ে যায়, ঠিক আছে। তার জন্য ব্যাসার্ধ 64 গুণ হবে না কিন্তু, ওকে, ওটা অনেক কম হবে ব্যাসার্ধ, এটা জিনিস মাথায় রাখবি। কারণ পৃষ্ঠটান এখানে লাগে, ওগুলো জিনিস যদি ভালো করে পরিশীলনে বুঝতে পারবে। ওকে, এবার দেখ কিন্তু এটার যেটা মজার জিনিস সেটা কি থাকবে বলতো, আয়তন কি থাকবে, সেম থাকবে। কারণ এগুলো মিলেই তৈরি করছে এটা বড়টাকে, তাহলে আয়তন কি থাকবে, সেম থাকবে। তাহলে ছোট জলবিন্দুর আয়তন ইকুয়াল টু কি হবে, বড় জলবিন্দুর আয়তন। ছোট জলবিন্দুর আয়তন কত, 4/3 পাই আর কিউব। বড় জলবিন্দুর আয়তন কত, 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। ওকে, স্বাভাবিক জিনিস, আয়তন কি থাকবে, সেম থাকবে। এবার হচ্ছে কথা, কতটা মিলে ছোটগুলো কতটা মিলে কি করছে আমাদের হচ্ছে বড়টা তৈরি করছে। 64টা মিলে তৈরি করছে, তাহলে আয়তনের ক্ষেত্রে কি করবি তোরা হচ্ছে 64 নিয়ে নিবি। ওকে, ঠিক আছে। ওকে, সবাই লিখলি, ঠিক আছে, সবাই লিখে নে। তাহলে কি হচ্ছে, ছোট জলবিন্দুর আয়তন, ছোট কয়টা জলবিন্দুর আয়তন বড়টার সমান, 64টা, 64 ছোট জলবিন্দুর আয়তন। তাহলে এখানে কি দিবি, 64 দিয়ে গুণ করে দিবি। ওকে, তাহলে এটা কত হচ্ছে দেখ, 4/3 4/3 কেটে গেল, পাই পাই কেটে গেল। তাহলে এটা কত আসলো আমাদের, আর কিউব ইকুয়াল টু 64 ইন্টু আর কিউব। তাহলে আর ইকুয়াল টু আসলো হচ্ছে 4/1/3 ইন্টু আর। আর 64 হচ্ছে 3, তার মানে 4, তাহলে 4 ইন্টু আর। ওকে, এবার দেখ বিভব দেখি। ডিটেলসে এটা বস, কিন্তু বড় কোশ্চেন। ওকে, শর্ট কোশ্চেন আসে থেকে বুঝতে লাগবে, পরে শর্টকাট আমি শেখাই দিচ্ছি। ওকে, তাহলে ক্ষুদ্র জলবিন্দুর বিভব V1 ইকুয়াল টু কত হবে, V1 ইকুয়াল টু Q/4πε0 স্মল আর, জানি এটা আমরা। আর হচ্ছে বড় জলবিন্দুর বিভব V2 ইকুয়াল টু Q/4πε0 ক্যাপিটাল আর। ক্যাপিটাল কিউ কত, 64 Q/4πε0 ক্যাপিটাল আর ইকুয়াল টু কত, 4R। এখন আমাদের কোশ্চেনে কি বলছে দেখতো, কোশ্চেনে বলছে যে বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। বৃহৎ
বৃহৎ মানে বড়, বড়টার কত হচ্ছে V2 এবং ক্ষুদ্র হচ্ছে V1। এটা হচ্ছে কোশ্চেনে চাইছে বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। তাহলে বিভব বড়টার বিভব কত V2, ওটাকে উপরে রাখলাম V1। তাহলে এবার মান বসাই দে 64Q/4πε0 ইন্টু 4R বাই হচ্ছে কত Q/4πε0 আর কাটাকাটি কর, তাহলে কত হবে 64Q বাই কত 4πε0 ইন্টু 4R ইন্টু 4πε0 আর বাই হচ্ছে কিউ, কিউ কিউ কাটলো 4πε0 4πε0 কাটলো, আর আর কাটলো, 4 দিয়ে যদি কাটি 1, ওকে 4 6 24 16, তাহলে হচ্ছে 16, ওকে। সুতরাং V2 is to V1 ইকুয়াল টু কত হচ্ছে 16:1, এটা হচ্ছে অপশন, ওকে ক্লিয়ার হচ্ছে এটা। তাহলে কি হলো অপশন আসলো, তাহলে অপশন কোনটা আছে বলতে আমার অপশন সি, ঠিক আছে ক্লিয়ার হচ্ছে। তোদের এগুলো অঙ্ক করার জন্য আমি একটা নিয়ম বলি, ঠিক আছে শর্টকাট নিয়ম আমি একটু পরে করাচ্ছি, কারণ এটা অঙ্ক অনেকবার আসছে তো শর্টকাট আমি দিচ্ছি, নিয়ম একটু পরেই দিচ্ছি, ওকে। নিয়ম দেওয়ার আগে তোদের বলি যে এটা প্রসেসটা মনে রাখবি, কিন্তু প্রসেস মনে রাখার কি হচ্ছে এগুলো তো পরীক্ষায় বড় কোশ্চেন আসলে তাহলে লিখবি, এমসিকিউ তো লিখবি না, এমসিকিউ তো এক লাইনেই করবি, প্র্যাকটিস কর। খালি এতটুকু মনে রাখবি যে তোদের কি করতে লাগবে, আয়তন সেম রাখতে লাগবে, ওকে। আয়তন সেম রেখে তুই কি করতে লাগবে অঙ্কটা করতে লাগবে, আয়তন সেম রেখে বিভব কি করবি এমন করে দিয়ে দিবি, ছোটটার বিভব বড়টার বিভব যেটা রেশিও যাবে ওটা দিবি। এবার আয়তন সেম রাখলে গোলকের ক্ষেত্রে উত্তর কি আসে আমি করাচ্ছি, ওকে শর্টকাট আমি পরে এখন শেখাই দেব, এখন খালি এইটুক বলি এটার প্রসেস কি। প্রসেস কত হয়, যতগুলো হয় n সংখ্যক মিলে যদি এটা বড় আধান তৈরি করে তাহলে ক্যাপিটাল R ইকুয়াল টু কত হয় n⁻⁴ ইন্টু R, এটা হচ্ছে সূত্র, ওকে এটা জিনিস মাথায় রাখবে। তাহলে এটাই দেখ 64 n কতগুলো মিলে তৈরি করছে 64টা, তাহলে 64 একবারে তোরা এই লাইনটা লিখতে পারিস, তারপরে একবারে এই লাইনটা লিখতে পারিস, এমসিকিউ এর জন্য ছোট হয়ে যাবে, ওকে। তারপরে কোশ্চেন নাম্বার 08 কি বলছে যে 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত, 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট কত, ওকে। আমরা কি জানি 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300, ঠিক আছে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু 300 ভোল্ট, বাস ওইটার থেকে বের করে নিন তাহলেই হলো। তাহলে 1 স্ট্যাট ভোল্ট ইকুয়াল টু হচ্ছে 300 ভোল্ট, তাহলে কি বলছে আমাদের অপশন জান কি বলছে 1 ভোল্টের সমতুল্য, তাহলে 1 ভোল্ট ইকুয়াল টু কত হবে, সো 1 ভোল্ট ইকুয়াল টু হবে 1/300 স্ট্যাট ভোল্ট। দেখি স্ট্যাট ভোল্টকে কিন্তু আমরা ইএসইউ ভোল্টও বলি, বা পরীক্ষায় এখন কোনটা অপশন থাকে 300 ইএসইউ ভোল্ট, যেটা নামে থাকতে পারে, এটা হলেও হইতে পারে এটা হলেও হইতে পারে, স্ট্যাট ভোল্টকেই ইএসইউ ভোল্ট বলি, মানে সিজিএস ইউনিট, ওকে। সো এমন কোন অপশন আছে 1/300, ইয়েস অপশন নাম্বার সি, 1 ভোল্টের সমতুল্য স্ট্যাট ভোল্ট হচ্ছে 1/300, তাহলে অপশন সি, বুঝছিস না সবাই বুঝতে পারছিস কোনো কোশ্চেন, ওকে। ক্লিয়ার আছে, তাহলে পরের কোশ্চেনে আমরা মুভ করি, এগুলা বুঝে বুঝে কিন্তু লিখে নে। তোরা যারা যারা আগের ভিডিওগুলো দেখছিস তোরা জানিস আমি এমন করেই পড়াই, ভিজিইজি চ্যানেলে পুরো অফলাইন ব্যাচ, অনলাইন ব্যাচ, পেইড ব্যাচ, ঠিক আছে ফ্রিতে ইউটিউবে যেগুলো দিচ্ছি, তোরা অনলাইনে কেউ পেইড ব্যাচে জয়েন করতে পারলে চাইলে সেটাও তোরা জয়েন করতে পারিস, ওকে। আমি এমন করেই পড়াই, ওকে। এমসিকিউ কোশ্চেন করাইলেও কিন্তু ভালো করে বোঝা বোঝা করাবো, শুধু এমন না যে অ্যান্সার দিয়ে দেবো, কারণ শুধু অ্যান্সার যদি নিস তাহলে পরীক্ষায় কোনোদিনও করতে পারবে না। ফিজিক্স পড়ার নিয়মই হচ্ছে বুঝে পড়া, বুঝে যদি পড়িস তাহলেই পরীক্ষায় তুই বেশি নাম্বার পাবি,
খালি মুখস্থ করে গেলে ডাটা কমন আসবে না তো। 64-এর জায়গায় হয়তো ওইখানে অন্য কিছু দিল, 124 দিল, 8 দিল, দিতেই পারে, কি এখন দেবে আমরা তো জানি না, যে 8টা মিলে এখানে একটা বড় অধ্যান তৈরি করছে। তার জন্য অ্যান্সার মুখস্থ করবি না, প্রসেস বস, প্রসেসগুলো মাথার মধ্যে প্রবেশ করায় নেই। আর এমসিকিউ এর যদি প্রসেস বুঝিস তাহলে সমস্ত চ্যাপ্টারে যতগুলা কি আছে ফর্মুলা আছে সবগুলা ফর্মুলাগুলা হচ্ছে তোর কাজে লাগবে। আর সব ফর্মুলা যদি কাজে লাগাস তাহলে তোর পরীক্ষা এমনি ভালো হবে। ওকে, একটা জিনিস মনে রাখবি, এমসিকিউ সব থেকে সলভ করা ইম্পর্টেন্ট জিনিস। তোরা তো অনেকেই ভাবতে থাকে যে এমসিকিউ কি করবো, আমি হল কালেকশন করে দেবো, ঠিক আছে, এই ভুলটা করিসই না। এমসিকিউ করা যদি শিখিস তোর পরীক্ষার জন্য সব থেকে ভালো প্রিপারেশন হবে। আর তোর এমসিকিউ বা শর্ট কোশ্চেন তোর হচ্ছে 40 থেকে 45 মার্কস তুই পাবি। ওকে, আউট অফ 70, তাহলে 70-এর মধ্যে 40-45 মার্কস শুধুমাত্র শর্ট কোশ্চেন পাবি। এটা জিনিস মাথায় প্রবেশ করিস, ঠিক আছে? ওকে, ক্লিয়ার আছে? তারপরে দেখ 9 নাম্বার কোশ্চেন পড়ে নে একবার। 9 নাম্বার কোশ্চেন কি বলছে, n সংখ্যক একই ধরনের ছোট গোলীয় ফোঁটার প্রত্যেকটির বিভব ভি ভোল্ট বিভবকে আহিত করা হলো। ওকে, তাদের একত্রিত করে একটি বড় ফোঁটা তৈরি করা হলো, বড় ফোঁটাটির বিভব কত? একই কোশ্চেন, যে কোশ্চেনটা করলাম সেম কোশ্চেন আসছে। তাহলে বলছে n সংখ্যক একই ধরনের ছোট গোলকীয় ফোঁটার প্রত্যেকটি ভি ভোল্ট বিভব আহিত করা হলো, তাদেরকে একত্রিত একটি বড় ফোঁটা তৈরি করা হলো, বড় ফোঁটাটির বিভব কত হবে? ঠিক আছে, একটু আগে যেটা করলাম, তাহলে কি করলাম দেখ, এইখানে n সংখ্যক ছোট n সংখ্যক, যার ব্যাসার্ধ হচ্ছে কত নিয়েছিলাম আমরা, স্মল আর, এমন n সংখ্যক মিলে তৈরি করছে একটা বড় তৈরি করছে যার ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখলাম, তাহলে এইখানকার আদান যদি ছোটগুলোর আদান কিউ হয়, এটার আদান কত হবে? ক্যাপিটাল কিউ। n সংখ্যক ছোট কিউ মিলে তৈরি হয়েছে, তাহলে ক্যাপিটাল কিউ ইকুয়াল টু n। এদের দুইটার ক্ষেত্রে আয়তন সেম থাকবে, n ইন্টু 4/3 পাই আর কিউব, অর্থাৎ এই বড়টার আয়তন ছোট n সংখ্যক ছোট ফোঁটাগুলোর আয়তনের সমান, আর বড়টার আয়তন কত হচ্ছে? 4/3 পাই আর কিউব। এবার কি হচ্ছে, 4/3 কাটলো, পাই পাই কাটলো, যেটা আমি একটু আগেই বললাম তোকে, আর কিউব ইকুয়াল টু কত আসলো? n ইন্টু r⁻3। তাহলে এখান থেকে r ইকুয়াল টু কত আসলো? n⁻1/3 ইন্টু r। বললাম না n সংখ্যকের জন্য এটাই সূত্র আসে। দেখ পরের কোশ্চেনে এটাই আসছে। আগের বার 64 ছিল, তাহলে এখানে 64 হচ্ছে। এখন শর্টকাট করাচ্ছি, আগের বার লেখাইলাম যেমন করে অমন করে লেখাবো না, এমসিকিউর জন্য প্রথম কোশ্চেনটা করে ধীরে ধীরে করাবো, তারপরে প্রসেসগুলো একবার ট্র্যাকে চলে আসলে এমনি করাই দেবো। ওকে, তাহলে দেখ ক্ষুদ্র কণার বিভব ভি ইকুয়াল টু দেওয়া আছে কত, সবগুলার বিভব দেওয়া আছে v1 সাপোজ লিখলাম, q/4πε0 r, এটার মান দেওয়া আছে ভি দেওয়া আছে। ওকে, আর দেওয়া আছে বড় কণার বিভব v2 ইকুয়াল টু কত হবে? q/4πε0 ক্যাপিটাল আর। তাহলে কিউ হচ্ছে n সংখ্যক স্মল কিউ, বাই হচ্ছে কত? 4πε0 n⁻1/3 ইন্টু আর। এবার কি বলছে আমাদের? বড়টার বিভব বের করতে বলছে তো, তাহলে অর v2 ইকুয়াল টু কি লেখা যায়, এটাকে দেখ একটু সাজায় লিখি, n/n1/3 q/4πε0 r। দেখ তো q/4πε0 r মানে কি? ভি। ওকে, তাহলে এখানে কত হইলো? v2 ইকুয়াল টু n, এটা উপরে গেলে কি হচ্ছে মাইনাস হবে 1 - 1/3, আর এটা মানে কি? ভি। তাহলে কত হলো? v2 ইকুয়াল টু কত হলো? 3 - 2, তাহলে n⁻2/3 ইন্টু ভি। তাহলে বড়টার বিভব কত হলো? দেখ n⁻2/3 ইন্টু ভি। শেষ। এটাও সেম দেখিস, ঠিক আছে, একই কোশ্চেন। তাহলে তোরা এটাই ডাইরেক্ট ইউজ করতে পারবি, এখন থেকে আর এই অঙ্কটা করার দরকার নাই যদি এমসিকিউ আসে। তাহলে কি করবি? যদি বিভবের অনুপাত চাই তাহলে কি করবি? v2/v1, বড়টা বাই ছোটটা কত হবে? n⁻2/3, অর্থাৎ n⁻2/3 মানে কি? যতগুলা মিলে কি করছে, যতগুলা ছোট ক্ষুদ্র কণা মিলে বড়টা তৈরি করছে। আগের অঙ্কটার ক্ষেত্রে যেমন কি ছিল 64, তাহলে একবারে অ্যান্সার করে দিতে পারিস। দেখ v2/v1 তাহলে কত হবে? n⁻2/3, তার মানে 60⁻2/3, তাহলে এটা কত হলো? 16। দেখছিস? তাহলে
V2 বাই V1 এর মান কত আসলো 16, তার জন্য এটা কত আসলো 16:1। বুঝছিস? তাহলে পুরো অঙ্কটা করার দরকারই নেই, 2 লাইনে অঙ্ক হলো। এটা মনে রাখতে লাগবে। ক্লিয়ার? আমি বলছি না শর্টকাট শেখাবো, পরের অঙ্কতেই শেখাই দিছি। ওকে, আমি জানি তোকে কেমন করে নাম্বার তুলাই দিতে লাগবে, গ্যারান্টি দিলাম 100% নাম্বার তুলাই দেবো। খালি বিশ্বাস রেখে তোকে পড়তে লাগবে, যেমন করে লিখতে বলতেছি লিখতে লাগবে। ওকে, বড় কোশ্চেনের প্রসেসও শেখাবো, শর্ট কোশ্চেনের ট্রিকও দেবো তোকে আমি। ওকে, বুঝছিস জিনিসটা? ক্লিয়ার হচ্ছে? সবাই লেখে নে। তাহলে এই দুটো জিনিস মাথায় যেটা রাখতে লাগবে, নোট দিয়ে আমি লেখায় দিচ্ছি। ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, যদি এমন ছোট ছোট এন সংখ্যক মিলে ক্যাপিটাল আরটা তৈরি করে, তাহলে বড় আর এর ব্যাসার্ধ হবে n⁻⁻⁻ ইন্টু স্মল আর। আর এমন ছোট ছোট সংখ্যক মিলে যদি তার বিভব V1 হয় আর বড়টার বিভব V2 হয়, তাহলে হবে V2 বাই V1 ইকুয়াল টু হবে n⁻²। তাহলে এই দুটো শর্টকাট হয়ে গেল। ওকে, এটা মনে রেখে যে বড়টার বিভব বড়টার, আর V1 কি হচ্ছে ছোটটার বিভব, আর কি হচ্ছে বড়টার ব্যাসার্ধ, আর ছোট কি হচ্ছে ছোট আর কি হচ্ছে ছোটটার ব্যাসার্ধ। সিম্পল। আর এন কি হচ্ছে যতগুলা মিলে হচ্ছে, যত সংখ্যক ছোট সংখ্যক ছিল ওগুলা মিলে বড় সংখ্যক তৈরি করবে। ঠিক আছে, সেম। তাহলে আগের যখন এই অঙ্কটা দিছে, আগের অঙ্কটার ক্ষেত্রে কি হইতো, ডাইরেক্ট এইটুক জায়গায় ইউজ করে দিতিস। এর একটু আগে যে অঙ্কটা করলাম 7 নম্বরের অঙ্কটা, তাহলে কত হচ্ছে V2 বাই V1 ইকুয়াল টু 64 মিলে তৈরি করছে 2/3। তাহলে কত হচ্ছে V2:V1 ইকুয়াল টু আসতে হবে 16:1। এক লাইনের অঙ্ক। ক্লিয়ার? ঠিক আছে, তোদের এই যে কিনে করিস এখন ভালোবাসার চিহ্ন নাকি, এই যে ভালোবাসার চিহ্ন, তাহলে এই অঙ্কটার জন্য একটা ভালোবাসা, ভিডিওটা একটা লাইক দিয়ে দে। ঠিক আছে, আর ভালো লাগলে কমেন্ট করে ফেল। ওকে, আর তোদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু চ্যানেলটাকে গ্রো করা। আর গ্রো তোরা এমন করে করতে পারিস, তোরা তো ভিডিও সবাই দেখতেছিস, একটা লাইক কর, একটা যে কোনো কমেন্ট কর, যেটা মনে চাচ্ছে তুই সেটাই কমেন্ট কর। কারণটা আমার এটা ইম্পর্টেন্ট না যে তুই ভিডিওটাই লাইক করতেছিস, লাইক করা এই জন্য ইম্পর্টেন্ট, ইউটিউবের অ্যালগোরিদমই এমন, সেটা তোদের আমি ডিটেলসেই বলতেছি, একটা লাইক করলে এটা অন্যর কাছে শেয়ার হবে, না হলেও যাবেই না। ঠিক আছে, অন্যের কাছে পৌঁছাবেই না। তার জন্য আমি বলি লাইক করার যেটা ইচ্ছা একটা কমেন্ট কর। ওকে, তাহলে অ্যালগোরিদম একটু গ্রো সবার কাছে পৌঁছায় দিবে, তাহলে চ্যানেলটা গ্রো হবে। ওকে, এইটুকু রিকোয়েস্ট তোদের জন্য, বাকি সমস্ত কিছু আমি তোদের করবো, খালি এইটুকু একটা রিকোয়েস্ট তোদের কাছে। ওকে, এবার পরের কোশ্চেন। ঠিক আছে, পরের কোশ্চেন কি বলছে, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 বলছে বায়ু মাধ্যমে রক্ষিত একটি ঘনকের ভিতরে কিউ আধান আছে, ঘনকের 6টি তল দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স। একটু আগেই বললাম একটা ঘনক মানে কেমন, এমন তোদের পরীক্ষায় এগুলা কিন্তু ছবি আট করতে লাগবে না। ঘনকের কয়টা তল আছে, 6টা তল, 6টার মধ্যে এখানে কি হচ্ছে ভিতরে একটা আধান রাখিয়ে দিছিস। তাহলে এই আধানের ভিতর দিয়ে যখন এটা ঘনক মানে বদ্ধ একটা ক্ষেত্রফল, একটা বদ্ধ বক্স, ওটার মাঝখানে একটা কিউ আধান দিছিস, তাহলে ওটার থেকে কি হয় 6টা তল দ্বারা, ওই টোটাল 6টা তল, ঘনকের কয়টা তল থাকে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে 6টা তল দ্বারা অতিক্রান্ত ফ্লাক্স কত হয়, ফাই ইকুয়াল টু মনে রাখিস Q/ε0। ওকে, তাহলে 6টা তল দ্বারা কত বের হচ্ছে Q/ε0। ওকে, যদি কিউ আধান থাকে। ওকে, এবার বলছে কোশ্চেনটা আরেকবার পড়ি, বায়ুদ্বারে রক্ষিত একটি ঘনকের ভিতর ক্যাপিটাল কিউ আধান আছে, ঘনকের 6টি তল দ্বারা অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে। ঠিক আছে, তাহলে এটাই বলছে স্মল কিউ এর জায়গায় তোদের কোশ্চেনে বলছে ক্যাপিটাল কিউ, তাহলে এটা কত হবে ক্যাপিটাল কিউ। তাহলে টোটাল 6টা তল দ্বারাই কত বের হয়েছে Q/ε0।
অপশন কি? অপশন এ। ওকে, আগেরটার অপশন কি ছিল? বি। ওকে, একটা জিনিস মনে রাখিস, অনেকে ওটা উল্টাটা ভাবে, মনে রাখিস 6টা তল দ্বারা কে বের হয়? কিউ বাই এপসিলন জিরো। কখনো যদি একটা তল পড়ে তখন কি হবে? 6টা দ্বারা কিউ বাই এপসিলন জিরো হয়, একটা দ্বারা কত হবে? কিউ বাই 6 এপসিলন জিরো হবে একটা তল দ্বারা চাইলে, কিন্তু টোটাল 6টা দ্বারা কত হচ্ছে? কিউ বাই এপসিলন জিরো। ওকে ফাইন। কোশ্চেন নাম্বার 11, তড়িৎ ফ্লাক্সের এককটি হলো, তড়িৎ ফ্লাক্সের একক দেখ ভালো করে শোন, ফাই ইকুয়াল টু হচ্ছে ই ডট ডিএস। ওকে, তাহলে যদি একক লিখি, একক কি হবে? ফাই ইকুয়াল টু ই ইন্টু এস মানে ক্ষেত্রফল। ই এর একক আমরা জানি ই ইকুয়াল টু কি জানি? ডিভি বাই ডিএক্স। ডিভি মানে ভোল্টেজ, ভোল্ট, এক্স মানে দূরত্ব, ভোল্ট পার মিটার। তাহলে এখানে কি হবে? ভোল্ট পার মিটার ইন্টু এমপি, ক্ষেত্রফল, এ মানে ক্ষেত্রফল, হ্যাঁ এটা মানে মনে রাখিস ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি হয়? মিটার স্কোয়ার। তাহলে ফ্লাক্সের একক কি হবে? ভোল্ট ইন্টু মিটার। আমরা একটা মিটার কেটে গেল, তাহলে ফ্লাক্সের একক হলো হচ্ছে ভোল্ট মিটার। দেখি অপশন আছে নাকি? ভোল্ট ইন্টু মিটার, অপশন সি। ভেরি গুড। ওকে, এমন করে মনে রাখবি, হ্যাঁ সূত্র জানি, ফাই ইকুয়াল টু ফ্লাক্স ইকুয়াল টু তড়িৎ ক্ষেত্র ইন্টু ক্ষেত্রফল। এবার তড়িৎ ক্ষেত্র আমরা জানি ডিভি বাই ডিএক্স, তার জন্য তড়িৎ ক্ষেত্রের একক কি হয়? ভোল্ট ইন্টু মিটার, মানে ভোল্ট বাই মিটার। তাহলে ভোল্ট বাই মিটার আর ক্ষেত্রফলের কি হয়? মিটার স্কোয়ার। তাহলে মিটার কেটে গেল, ভোল্ট ইন্টু মিটার। ওকে, কোশ্চেন নাম্বার 12 কি বলছে? 12 নাম্বার কোশ্চেনে বলছে যে, সবাই করতেছিস, লিখতেছিস, দেখা হয়েছে সবার? কি বলছে শোন, দুটি ধারকের প্রতিটির ধারকত্ব সি, এদের শ্রেণী সময়ে যুক্ত করা হলো। দুটি ধারকের প্রতিটির ধারকত্ব সি, এদের শ্রেণী সময়ে যুক্ত করা হলো। যদি এদের যে কোনো একটিকে কে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি পদার্থ দ্বারা পূর্ণ করা হয়, তবে নতুন ধারকত্ব হবে। ঠিক আছে, তোরা পর একবার কোশ্চেনটা পর। পড়লি সবাই? রেডি হচ্ছিস? লেখে নে সবাই, লেখ লেখ লেখ, সবাই লেখ। তোদেরও বলতেছি সবাই লেখ, লেখ তোদেরও। তোকে বলতেছি বিছানার মধ্যে পা ঝোলায় বসে আছিস, ভালো করে শুয়ে পড়িস না, উঠে পড়। পরীক্ষা না 2 দিন পরে, উঠে পড়, ভালো করে বস। কি বলছে? এই হলুদ জামা, তোকেই বলতেছি, ওঠ ভালো করে বস। ওকে, কি বলছে? দুটি ধারকের প্রতিটির ধারকত্ব সি দেওয়া আছে, এদের শ্রেণী সময়ে যুক্ত করা হলো। যে কোনো একটিতে পরাবৈদ্যুতিক ধ্রুবককে পদার্থ দ্বারা পূর্ণ করা হলো, তবে নতুন ধারকত্ব অর্থাৎ তুল্য ধারকত্ব বের করতে বলছে। আমরা কি জানি? C1 ইকুয়াল টু, সাপোজ দেখি হচ্ছে এপসিলন জিরো এ বাই ডি, প্রতিটার ধারকত্ব দেওয়া আছে সি, এটার মান তাহলে সি। এবং পরের বার কি বলছে? আর একটার মধ্যে কি দিছিস? কে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিছিস। তাহলে কে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিলে কত হবে? কে ইন্টু এপসিলন জিরো এ বাই ডি। এবার দেখো এখানে এপসিলন জিরো এ বাই ডি মানে কি? সি। তাহলে এটাকে লিখতে পারি কে ইন্টু সি, এপসিলন জিরো এ বাই ডি মানে সি। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমরা কি জানি? তুল্য ধারকত্ব কত হয়? 1/CS ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। তাহলে এখান থেকে CS ইকুয়াল টু কত হবে? হচ্ছে C1 C2 বাই হচ্ছে C1 প্লাস C2। ওকে, তাহলে হচ্ছে এটা জাস্ট কি করলাম? লসাগুটা উল্টাই দিলাম। ওকে, তাহলে C1 এর মান কত দেওয়া আছে? সি। C2 এর মান দেওয়া আছে K ইন্টু সি। C1 প্লাস C2 এর মান দেওয়া আছে হচ্ছে C প্লাস K ইন্টু সি। তাহলে এটাকে যদি লিখি, তাহলে আস্তে আস্তে K ইন্টু সি স্কোয়ার বাই কত আসলো? সি কমন নিলে 1 প্লাস কি, তাহলে এই সি একটা কাটলো, তাহলে এটা আসলো হচ্ছে K বাই 1 প্লাস K ইন্টু কি আসলো? সি। সুতরাং তুল্য ধারকত্ব হবে K বাই K প্লাস 1 ইন্টু সি। অপশন আছে K বাই 1 প্লাস K ইন্টু সি, তার মানে অপশন এ। বুঝছিস? দেখ, যখন নর্মাল
সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কত হয় এপসিলন জুড়ে এ বাই ডি, ওইটা সি। এবং যখন হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক দিই তখন কি হয় কে এপসিলন জুড়ে এ বাই ডি, ঠিক আছে। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা হয়, এটা দিয়ে তুল্য ধারকত্ব বের করে নিলাম। ওকে, কোশ্চেন বুঝছিস তো? দুইটা ধারকত্ব দেওয়া ছিল, ধারকগুলো হচ্ছে সমান সমান দেওয়া ছিল, ওদের মধ্যে একটা পরবর্তীতে ধ্রুব দিবি, তারপরে শ্রেণী সমবায় যুক্ত করলে তুল্য ধারকত্ব বা মোট ধারকত্ব কত হবে, মোট ধারকত্ব এত হবে। ওকে, কোশ্চেন নাম্বার 13। তোদের আমি দেখ প্রতিদিন এমসিকিউ গুলা দেবো, ইউনিট 4 এর সম্পূর্ণ দিছি, আর একটা ভিডিও হবে ওটা দেখে নিস তুই পুরা। তোল ওইখান থেকে ওর বাইরে একটাও কোশ্চেন পাবি না। ইউনিট 6 চলতেছে, ইউনিট 1 চলতেছে, বাকি ইউনিট গুলোও চলবে। প্রতিটা ল্যাক তোদের মনে হইতে পারে একটু টাইম যাচ্ছে, বাট ল্যাক এখন যদি লেখিস পরবর্তীতে প্রচুর হেল্প হবে। ওকে, আর ভয় পাইস না যে পরীক্ষা এসে গেছে এখন তো পড়া হচ্ছে না, কি করবো, ওগুলো গল্প করে লাভ নাই। তারপর ধর পর যতটা টাইম পাচ্ছিস পর, অতটাই কাজে দেবে। ওকে, একবার দেখে নে স্পিডে, আর লেখা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, এবার কোশ্চেন নাম্বার কত হচ্ছে 13। কোশ্চেন নাম্বার 13 কি বলছে যে কোনো অঞ্চলের তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব ভি ইকুয়াল টু দেওয়া আছে 3x² - y² ভোল্ট হলে 1 মিটার 1 মিটার 1 মিটার বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে। ওকে, তাহলে ভি বিভব দেওয়া আছে, ভি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3x² - y² এত দেওয়া আছে, ভোল্ট দেওয়া আছে, এসআই এককে দেওয়া আছে। এবার বলছে পজিশন কত দেওয়া আছে 1 মিটার 1 মিটার 1 মিটারে, এই অবস্থানে কি বের করতে বলছে, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে বলছে। আমরা জানি E ইকুয়াল টু -dv/dx হয়, এটাকে এমন করে লিখতে পারি। ওকে, এটাকে এমন করে লিখি, এটাকে এটা লেখার যদি আমরা শুধু মান নিয়ে কথা বলি, ওকে, তাহলে এটাকে লিখি E ইকুয়াল টু, শুধু যদি মান নেই তাহলে হচ্ছে মাইনাস সাইন নেব না। ওকে, ম্যাগনিটিউড নিলে মাইনাস সাইন নেব না, চল মাইনাস সাইন ছাড়াই করি, বা নিতে পারিস কোনো ব্যাপার না। এটাকে এমন করে লেখা যায়, এটা মানে মনে রাখিস, এটা মানে I ইন্টু del/del x প্লাস j ইন্টু del/del y প্লাস k ইন্টু del/del z, এটাকে বলা হয় হচ্ছে গ্র্যাড। ওকে, তোদের নাম জানতে লাগবে না। তাহলে এটা যদি এখানে লিখে দিস তাহলে কি হবে I ইন্টু dv/dx প্লাস j ইন্টু dv/dy প্লাস k ইন্টু dv/dz। অ্যাকচুয়ালি দেখিস তোরা এটা মুখস্থ করছিলি না, E ইকুয়াল টু -dv/dx, এইটাই কিন্তু এইটা তোরা শুধু ওয়ান ডাইমেনশনালের জন্য মুখস্থ করছিলিস এক্স অ্যাক্সিসের দিকে, কিন্তু এটা এমন হয় না, এটা 3 ডাইমেনশনাল জিনিস হয়। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস সবার জন্য থাকে। এবার আমাদের যেহেতু এটার ক্ষেত্রে এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে শুধুমাত্র আমরা কি করতে পাবো না, এক্স অ্যাক্সিস নিতে পাবো না, এক্স ওয়াই জেড সবই নিতে লাগবে। তার জন্য এটাকে এমন করে নিলাম। আর কেউ যদি মাইনাস নেস প্রবলেম নাই। ওকে, মড যখন নেব, মান যখন নেব মাইনাসটা প্লাসই হয়ে যাবো, কারণটা মড নেব, তার জন্য মাইনাস নিয়ে কর আর না নিয়ে কর কোনো প্রবলেম নেই। তাহলে E ইকুয়াল টু কি হবে I d/dx, ভি এর মান দেওয়া আছে এটা 3x² - y² প্লাস j ক্যাপ d/dy 3x² - y² প্লাস k ক্যাপ del/del z 3x² - y²। এবার শোন E এর মান, তাহলে এটা কি বলছে, এইটা ডেরিভেটিভ করার নিয়ম। শোন, এটাকে বলা হয় পার্শিয়াল ডেরিভেটিভ, বাংলাটা কি হবে আংশিক, মানে আংশিক অবকলন এমন টাইপের হইতে পারে। পার্শিয়াল ডেরিভেটিভ মানে যখন যেটার সাপেক্ষে ডেরিভেটিভ করবি ওইটা বাদে বাকি সমস্ত কিছু কি হচ্ছে কনস্ট্যান্ট। এটার ক্ষেত্রে দেখ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে 3 বাইরে আসলো, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত আসবে 2, তার মানে কত হবে একবারে 6x লিখি, i ক্যাপ প্লাস 6x, আর y কি হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে y এর মান 0। এবার কি করবি প্লাস j ক্যাপ, এবার দেখ y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবি, তাহলে এটা কি কনস্ট্যান্ট, এটার মান 0, এটার মান 0, তারপরে এটার মান কত হবে -y² ডেরিভেটিভ কত হবে -2y প্লাস k ক্যাপ। দেখ জেড এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, এখানে জেড নাই তাহলে 0, এখানেও জেড নাই তাহলে কত 0, তাহলে এটা আসলো E ইকুয়াল টু আসলো 6x i ক্যাপ মাইনাস 2y j ক্যাপ, ওকে, প্লাস 0 k ক্যাপ, ওকে, প্লাস 0 k ক্যাপ।
যদিও এটার কোনো মানেই নেই। ওকে, তাহলে আউট। এবার দেখ এগুলা কোন বিন্দুতে বের করতে বলছে, 1 মিটার 1 মিটার 1 মিটার বিন্দুতে, অর্থাৎ কার কার মান দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে, আর হচ্ছে জেড এর মান দেওয়া আছে। বলছে না এই বিন্দুতে বের করো 1 মিটার 1 মিটার 1 মিটার বিন্দুতে। তাহলে এক্স এর জায়গায় 1 বসায় দে, 6 × 1 i মাইনাস 2 × 1 j, তাহলে কত হবে, 6i মাইনাস 2j। এটা আসলে তড়িৎ ক্ষেত্রের মান। এবার আমাদের কি চাইছে, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য চাইছে, মানে মান চাইছে। সুতরাং মান করার জন্য কি করি, ই এর মড করি। আমি যেটা বললাম মাইনাস নিলেও প্রবলেম হতো না, মটেই করতিস। তাহলে মড করলে কি হয়, 6 তার স্কোয়ার প্লাস -2 তার স্কোয়ার। তোরা জানিস ভেক্টরের ক্ষেত্রে মান এমন করেই বের করি আমরা, এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। তাহলে কত হলো, 64 প্লাস হচ্ছে 4, অর্থাৎ √40। তড়িৎ ক্ষেত্রের একক কি হবে, নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার। ওকে, ওকে, তাহলে এটা হয়ে গেল। আর কোনো কোশ্চেন, অপশন কোনো আছে? অপশন হচ্ছে ই নাম্বার অপশন, তাহলে নিউটন পার কুলম্ব, অপশন নাম্বার ই। ঠিক আছে, তাহলে এটা মনে রাখি যে এখানে এক্স ওয়াই আছে, শুধুমাত্র dv/dx নিবি না। ওকে, আর অনেকের যদি মাইনাস দিতে ইচ্ছা করে মাইনাস দিবি, কিচ্ছু যায় আসে না লাস্টে। চল কোশ্চেন নাম্বার 14 কি করতেছি, কোশ্চেন পড় ভালো করে, সবাই পড়। বলছে একটি ঘনকের কেন্দ্রে রাখা আধানের জন্য, একটি ঘনকের কেন্দ্রে রাখা আধানের জন্য ঘনকের প্রতি তল দিয়ে নির্গত তড়িৎ ফ্লাক্স ফাই হলে ঘনকের মধ্যে সীমাবদ্ধ আধান কত? চল একটু এইটা নিজেই কর, ভালো করে কোশ্চেনটা পড়। একটু আগে করাইলাম, একটি ঘনকের কেন্দ্রে রাখা আধানের জন্য ঘনকের প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স ফাই দেওয়া আছে, একটা তল দিয়ে নির্গত ফ্লাক্স ফাই দেওয়া আছে। তাহলে ঘনকের মধ্যে সীমাবদ্ধ আধান কত বের করতে বলছে। সবাই লেখ 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 সবাই। হইলো সবার? কোশ্চেন বুঝছিস তো সবাই? তোরা সবাই, তোদের সবাই বুঝছিস? ওকে, ভেরি গুড। তাহলে কি বলছে দেখ, আমরা কি জানি, আমরা জানি উই হ্যাভ ঘনকের 6টি তল দ্বারা নির্গত ফ্লাক্স 5' কত হয়, Q/ε0। ওকে, একটা জল ঘনক হয়, একটু আগে যেটা দেখালাম, এটা যদি একটা ঘনক হয়, ঘনকের 6টা তল দ্বারা নির্গত ফ্লাক্স কত হচ্ছে, কিউ থাকলে এটা হচ্ছে Q/ε0। এবার বলছে ঘনকের প্রতি তল দ্বারা, মানে একটি তল দ্বারা, ঠিক আছে, প্রতিটি তল দ্বারা নির্গত ফ্লাক্স তাহলে কত হবে, ফাই ইকুয়াল টু বলা আছে Q/ কত হচ্ছে 6ε0 প্রতি তল দ্বারা। তাহলে 6টা দ্বারা এত হলে একটা দ্বারা কত হবে, এত হবে। তাহলে এতই লিখলাম। ওকে, অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলা আছে, প্রতি তল দ্বারা নির্গত ফ্লাক্স কত, ফাই ইকুয়াল টু ফাই দেওয়া আছে কোশ্চেনে। বল কোশ্চেনে দেখ ভালো করে যে বলছে প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স, প্রতি তল দিয়ে নির্গত ফ্লাক্স কত, ফাই। আর ফাই তাহলে কিসের সমান হবে, এটার সমান হবে। তাহলে Q/6ε0 সমান হবে। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, 6ε0 ফাই। ওকে, তাহলে এটার কেন্দ্রে কত আধান আছে, কিউ আধান আছে, কিউ আধানের মান কত, 6ε0 ফাই। ওকে, তাহলে অপশন আছে দেখতো, ইয়েস অপশন বি, অপশন বি। তাহলে কোশ্চেন নাম্বার 15, কোশ্চেন নাম্বার 15 কি বলছে, তড়িৎ ক্ষেত্র ই এর মাত্রা হলো, বের কর, একটু আগেই করলাম, তড়িৎ ক্ষেত্র ই এর মাত্রা আমরা কি দেখলাম, এফ ইকুয়াল টু কিউই, তো ই ইকুয়াল টু কি হবে, F/Q,
ই এর মাত্রা ইকুয়াল টু কি হবে এফ এর মাত্রা বাই কিউ এর মাত্রা। এফ এর মাত্রা কত এম এল টি মাইনাস টু, কিউ এর মাত্রা কত আই টি। তাহলে কত হলো এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান। এটা হলো কি তড়িৎ ক্ষেত্রের মাত্রা। তাহলে এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, এম এল টি মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান, অপশন বি। ওকে, ইজি জিনিস, এগুলাই পরীক্ষায় আসে। হয়েছে সবার রেডি? এবার শোন, তোদের পরীক্ষায় এমনই কোশ্চেন আসে, এমন করে যতগুলো কোশ্চেন আছে যে কোনো টেস্ট পেপারের আমি সমস্ত কিছু লিখে তোদের পিডিএফ তৈরি করে দিচ্ছি। তাহলে এগুলা যদি পড়িস একদম সাজেশন ওয়াইজ তৈরি হয়ে থাকবে। ওকে, মানে এর বাইরে কোনো কোশ্চেন আসারই, একটা যদি টেস্ট পেপার সম্পূর্ণ করতে পারিস তুই, ওরই বাইরে কোশ্চেন আসে না। আর যদি আমি তো কি করছি এই টেস্ট পেপারটার সঙ্গে আরো সব টেস্ট পেপার করাচ্ছি, তাহলে এর বাইরে তো কোশ্চেন আসার চান্সই নেই। ওকে, তাহলে সব কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে পাওয়া যাবে। তাহলে এমন করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ যাতে হচ্ছে এই অ্যান্সারগুলো সমস্ত পাস এবং লিখতে পাস। আর সবাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, ওখান থেকে কোশ্চেনের পিডিএফ গুলো ডাউনলোড করে নিবি, ঠিক আছে? ওখানে সমস্ত কোশ্চেনের পিডিএফ পাওয়া যাবে। আর যদি অ্যান্সারের পিডিএফ চাইস তাহলে তোদের পেইড বেসে জয়েন করতে লাগবে। আর পেইড বেসে যদি পড়তে চাস তাহলে তুই অবশ্যই কি করতে লাগবে, এই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে লাগবে। ওকে, যদি অ্যান্সারের পিডিএফ চাস 9064671865। ওখানে ডিটেলস পাওয়া যাবে পেইড বেসে 9064671865 ডিটেলসে। আর যদি কোশ্চেনগুলো টেলিগ্রাম চ্যানেলে পাওয়া যাবে, ওখান থেকে তোরা কোশ্চেন পাবি। আর তোরা যদি চাস টেস্ট পেপারের সমস্ত সলিউশন তোরা ইউটিউবেই পাওয়া যাবে, কিন্তু তোদের ভিডিও দেখে দেখে লিখতে লাগবে। ওকে, আর যদি লিখতে চাস, লেখা অ্যান্সার চাস, তাহলে অবভিয়াসলি তোদের কি করতে লাগবে, পেইড বেসে জয়েন করতে লাগবে। ওকে, চল টাটা বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকিস। এমনকি পড়তে থাক, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, প্র্যাকটিস করতে থাক, তাহলে পরীক্ষা অবশ্যই অবশ্যই তোদের ভালো হবে। এবং তোদের সঙ্গে সবসময় আসি, যার যেটা কোশ্চেন থাকে, যার যেটা ইউনিট করতে প্রবলেম হচ্ছে, তুই অবশ্যই তুই কি হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট কর, আমি হচ্ছে ডিটেল জানাই দেবো এবং অ্যান্সার তোদের করে দেওয়ার চেষ্টা করবো, তোদের প্রবলেম সলভ করার চেষ্টা করবো। আর যদি কারো কোনো স্কুলের টেস্ট পেপার তুই করাইতে চাস, স্কুলের টেস্ট পেপার ইন দ্য সেন্স যারা যারা স্কুলের টেস্ট এক্সাম দিছিস না ওয়েস্ট বেঙ্গলে, তোরা যেইখান থেকে ভিডিও দেখতেছিস, তোর যদি কোনো স্কুলের তোর মনে হয়েছে যে তোর টেস্ট পেপারের কোনো কোশ্চেন তুই পাস নেই, তাহলে ওই টেস্ট পেপারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিতে পারিস। আমি তোকে কি করবো, ওই টেস্ট পেপারের সলিউশন আমি কি করবো ভিডিও বানায় দিয়ে দেবো। ওকে, তাহলে তোরা যদি কারো স্কুলের টেস্ট পরীক্ষার রেজাল্ট, পরীক্ষার যদি পেপার বা কোশ্চেন সলভ করাইতে চাস, তাহলেও তুই রাখাই করতে পারিস, আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারিস। টাটা বাই বাই, টেক কেয়ার, আবার দেখা আছে নেক্সট ভিডিওতে, ভালো থাকিস।